আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে সেগুলো দেখো। 5 নম্বর যে অধ্যায় রয়েছে জল, স্থল, বাতাস। 6 নম্বর অধ্যায় বরফে ঢাকা মহাদেশ। 7 নম্বর আবহাওয়া ও জলবায়ু। আর 10 নম্বর অধ্যায় ভারতের জলবায়ু, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য ও বন্যপ্রাণ। এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো এরপর দেখো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। প্রথমে সাধারণত 12টি MCQ প্রশ্ন তোমাদের লিখতে হবে, উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এগুলো 1 নম্বর করে এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এরপর 8টি SAQ প্রশ্ন থাকবে 1 নম্বর মানের, এগুলো এক কথায় উত্তর লিখতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম প্রশ্ন থাকবে। তারপর 4টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণ 8 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। 4টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, 3 4 12 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন থাকবে। আর 2টি 5 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে, 5 নম্বর 10 নম্বর, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো এরকম প্যাটার্নে তোমাদের টোটাল 50 নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা এখন একটি কোশ্চেন পেপারের উত্তর দেখে নিই, সম্পূর্ণ উত্তর এখানে দেখে নেব। 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 12টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 12 = 12। পরের দেখা হচ্ছে অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন, অক্সিজেন, নাইট্রোজেন গ্যাস। তো অতি বেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস? অক্সিজেন, ওজোন গ্যাস। ওকে, ওজোন স্তর যেটা রয়েছে। পরের দেখা হচ্ছে প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা প্রায় 10, 15, 20, 30 হাজার কোটি। তো প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা প্রায় 10,000 কোটি। গড়ের দেখা হচ্ছে শূন্যস্থান, পরে উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গে, জম্মু কাশ্মীরে। তো উষ্ণতার প্রসর বেশি সব থেকে হচ্ছে রাজস্থানে। উষ্ণতার প্রসর মানে উষ্ণতার পার্থক্য, ঠিক আছে, সব থেকে বেশি হচ্ছে রাজস্থানে। ঘয়ের দাগে মৌসুমী শব্দের অর্থ বৃষ্টি, ঋতু, তুষার। তো মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। উঙ্গর দাগে দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি, দূরে দূরে, একই জায়গায় মাঝামাঝি অবস্থান করে। তো দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য যদি বেশি হয় তাহলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে। এরপর হচ্ছে চয়ের জায়গা হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, নীলগিরির দক্ষিণ ঢাল। তো বৃষ্টিচ্ছায় পর্বতের উদাহরণ হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। ছয়ের দাগে জৈব পদার্থ বেশি পরিমাণে থাকে লাল মাটি, পলি মাটি, পার্বত্য অঞ্চলের মাটি, ল্যাটেরাইট মাটিতে। তো জৈব পদার্থ বেশি থাকে কোথায়? উত্তর লিখবে পার্বত্য অঞ্চলের মাটিতে। বরিকজ দেখা হচ্ছে জলদাপাড়া একটি সুরক্ষিত অরণ্য, জাতীয় অরণ্য, সংরক্ষিত অরণ্য, অভয়ারণ্য। তো জলদাপাড়া এটা হচ্ছে একটি অভয়ারণ্য। ঝড়ের দেখা হচ্ছে গাছগুলি মোচার মতো দেখতে হয় লবণাম্ব, ক্রান্তীয় পাতাঝরা, পার্বত্য নাতিশীতোষ্ণ, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে। তো গাছগুলি মোচার মতো দেখতে হয় পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চলে, অরণ্যে, ঠিক আছে। ইঙ্গর দাগে তুলা চাষ সবচেয়ে ভালো হয় কালো মাটিতে, লাল মাটিতে, পার্বত্য মাটিতে। তো তুলা চাষ সবচেয়ে ভালো হয় কালো মাটিতে। ছয়ের দাগে প্রশ্ন উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় নিম, সর্পগন্ধা, সিংকনা। তো উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা। ছয়ের দাগে যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে সংরক্ষিত, সুরক্ষিত অরণ্য। সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য না অভয়ারণ্য। তো যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলা হয় সংরক্ষিত অরণ্য। ডয়ের দাগে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল ভূমিতে, জলে, বাতাসে। তো পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল জলে। এরপর ঢয়ের দাগে হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার, হাইগ্রোমিটার না অ্যানিমোমিটার। তো বায়ুর চাপ মাপার যন্ত্রটি হচ্ছে ব্যারোমিটার। এরপর মূর্ধন্য দাগে পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি হলো উষ্ণ আর্দ্র, শীতল আর্দ্র, উষ্ণ শীতল। তো পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি হচ্ছে উষ্ণ আর্দ্র। ছয়ের দাগে ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জলধারণ ক্ষমতা বেশি, লোহার পরিমাণ বেশি, জলধারণ ক্ষমতা কম। তো পশ্চিমবঙ্গের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জলধারণ ক্ষমতা কম। ছয়ের দাগে হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো পলাশ, ফার, গড়ান। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হচ্ছে পলাশ। দয়ের দাগে দেখো প্রশ্ন ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা হয় গির অরণ্যে, দেখা যায় গির অরণ্যে, সুন্দরবনে না কচ্ছের অরণ্যে। তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় গির অরণ্যে।
তো দেখো এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল তোমরা যদি পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইল এবং ভিডিওগুলি দেওয়া থাকবে, সেখানে তোমরা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে। পরবর্তী প্রশ্নগুলো দেখো। 2 নম্বর দাগে বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 8টির উত্তর লিখতে হবে। 1 × 8 = 8। কয়ের দাগে হচ্ছে আন্টার্কটিকা শব্দটির অর্থ কী? তো আন্টার্কটিকা শব্দের অর্থ হচ্ছে উত্তরের বিপরীত। কয়ের দাগে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম। গয়ের দাগে হচ্ছে পরিযায়ী পাখি কাকে বলে? উত্তর লিখবে শীতকালে শীতপ্রধান দেশ থেকে আগত পাখিদের পরিযায়ী পাখি বলে। ঘয়ের দাগে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। উঙ্গর দেখা হচ্ছে আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি? তো আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। টয়ের দাগে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? তো অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। টয়ের দাগে কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? এখানে উত্তর লিখবে 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। বর্গীয় দাগে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? তো দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। ঝড় দাগের প্রশ্ন হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? তো শীতকালে ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। ইংরেজি দাগের প্রশ্ন স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? তো মানুষের চেষ্টা ছাড়াই শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালাকেই স্বাভাবিক উদ্ভিদ বলে। টয়ের দেখা হচ্ছে বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি হলো ড্যাশ স্তর। তো বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি হচ্ছে ওজোন গ্যাসের স্তর। টয়ের দাগে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি? তো পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান হচ্ছে আন্টার্কটিকার ভস্টক। 3 নম্বর দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মধ্যে 2 নম্বর করে 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। এখানে কয়ের দাগের প্রশ্ন হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য লেখো। তো দেখো আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্য হচ্ছে, তো দেখো এটা হচ্ছে আবহাওয়া এবং এটা জলবায়ু। 1 নম্বর পার্থক্য হচ্ছে আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা প্রভৃতিকে বোঝানো হয়ে থাকে। আর কোনো নির্দিষ্ট অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। 2 নম্বর আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টার ব্যবধানেও পাল্টাতে পারে। আর জলবায়ু কী হয়? কোনো স্থানের জলবায়ু দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবর্তন হয়ে থাকে। ফয়ের দাগে আমাদের জীবনে জলবায়ুর 2টি প্রভাব লেখো। দেখো আমাদের জীবনে জলবায়ুর প্রভাব হচ্ছে 1 নম্বর উষ্ণ জলবায়ু বৃষ্টিপাতের ধারা পরিবর্তন করে এবং বন্যা ও খরার প্রকোপ বাড়াবে। গ্লেসিয়ার ও মেরুর বরফ চাদর আরও বেশি করে গলবে, ফলে সমুদ্রের জলস্তর বাড়বে। 2 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন মানুষের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলবে। তাপজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, সংক্রামক রোগের বিস্তার হবে, ডিহাইড্রেশন হবে, অপুষ্টি বাড়বে এবং জনস্বাস্থ্যের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হবে। তো এগুলো হচ্ছে আমাদের জীবনে জলবায়ুর প্রভাব। গয়ের দাগে হচ্ছে বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো? বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? তো বায়ুর আর্দ্রতা বলতে বোঝায় সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বোঝানো হয়। আর বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। ঘয়ের দাগে মরু অঞ্চলের মাটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? এই মাটিতে লবণের পরিমাণ বেশি কেন? তো ভারতের রাজস্থানে মরু অঞ্চলের মাটি দেখা যায়। স্বল্প বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবন যুক্ত অঞ্চলে অধিক বাষ্পীভবনের কারণে কৈশিক প্রক্রিয়ায় ভূ অভ্যন্তরের লবণ উপরে উঠে এসে মৃত্তিকা স্তরে সঞ্চিত হয় বলে এই মৃত্তিকা লবণাক্ত হয়। উঙ্গর দাগের প্রশ্ন পার্বত্য অঞ্চলের মাটিতে কোন ফসলের চাষ ভালো হয়? তো পার্বত্য অঞ্চলের মাটিতে পটাশ, ফসফেট ও গাছের পাতা পচা সার থাকায় এই মাটিতে চা, সিংকোনা, কমলালেবু প্রভৃতির চাষ ভালো হয়। চয়ের দাগে মাটি সংরক্ষণের 4টি উপায় লেখো। তো মাটি সংরক্ষণের 4টি উপায় হচ্ছে 1 নম্বর বনভূমির পরিমাণ বৃদ্ধি করা, 2 নম্বর পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ পদ্ধতিতে কৃষিকাজ করা, 3 নম্বর অত্যধিক পশুচারণ নিয়ন্ত্রণ করা, 4 নম্বর হচ্ছে শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ করা। তো এইগুলো হচ্ছে মাটি সংরক্ষণের উপায়। এরপর 6 দাগে টিকা লিখতে হবে ঘনীভবন সম্পর্কে।
তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে বায়ুর উষ্ণতা এবং চাপ কমে যাওয়ার ফলে ছোট ছোট জলকণা পরিণত হয়। এই প্রক্রিয়াকে ঘনীভবন বলে। বর্গীয় দেখা হচ্ছে টিকা লেখ পরিবহন পদ্ধতি। তো যে পদ্ধতিতে কোনো মাধ্যমের উষ্ণতম অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় কিন্তু মাধ্যমের অণুগুলির স্থানচ্যুতি ঘটে না, সেই পদ্ধতিকে তাপের পরিবহন বলে। সাধারণত কঠিন মাধ্যমে তাপ পরিবহন পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে যায়। ঠিক আছে, পরের প্রশ্ন 6 দিকে টিকা লিখতে হবে ল্যাটেরাইট মাটি সম্পর্কে। তো অধিক উষ্ণতা এবং অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক এবং আর্দ্র ঋতু দেখা যায়, সেখানে মাটির উপরিস্তরে লৌহ অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে যে লাল রঙের ইটের মতো শক্ত মাটির সৃষ্টি করে তাকে ল্যাটেরাইট মাটি বলে। এই মাটি অনুর্বর, তবে সার প্রয়োগ দ্বারা এই মাটিতে চীনাবাদাম, জোয়ার বাজরা, রাগি ইত্যাদি চাষ করা যায়। 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি, 3 4-এ 12 নম্বর দেওয়া আছে এখানে, প্রশ্নের মান 3 নম্বর করে। ঠিক আছে, 4টি প্রশ্নের জন্য এখানে 12 নম্বর দেওয়া আছে। কয়েক দাগে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ কেন বলা হয় তা সংক্ষেপে আলোচনা করো। তো উত্তর আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মান, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছেন। 1959 খ্রিস্টাব্দের চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে বৈজ্ঞানিক গবেষণা করার সুযোগ পাবে, তবে সেক্ষেত্রে গবেষণা হতে হবে মানব কল্যাণের স্বার্থে। পৃথিবীর কোনো দেশই আন্টার্কটিকার সম্পদকে অধিকার করতে পারবে না, কেবলমাত্র বিজ্ঞানের স্বার্থে মহাদেশে গবেষণা করতে পারবে। তাই এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। পরের দিকে আন্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান সম্পর্কে আলোচনা করো। 1983 সালে ভারতের প্রথম আন্টার্কটিকা গবেষণা মূল কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী স্থাপিত হয়। 1990 সালে কেন্দ্রটি মৈত্রী গবেষণা কেন্দ্র থেকে সরে আসে। এই কর্মসূচির মাধ্যমে ভারত আন্টার্কটিকায় বায়ুমণ্ডলীয়, জৈব, বৈজ্ঞানিক, রাসায়নিক ও চিকিৎসা সংক্রান্ত গবেষণা চালাচ্ছে। 2010 সালে 14 অক্টোবর পর্যন্ত ভারত আন্টার্কটিকায় 30টি অভিযান চালিয়েছে। ভারত আন্টার্কটিকায় ভারতী নামে আরও একটি অতিরিক্ত গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এর ফলে ভারত আন্টার্কটিকায় একাধিক গবেষণা কেন্দ্র স্থাপনকারী 9টি প্রধান রাষ্ট্রের একটির স্বীকৃতি পায়। গয়ের দেখা হচ্ছে ভারতের কৃষিক্ষেত্রে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। তো ভারতের কৃষিতে মৌসুমি বায়ুর প্রভাব কীরকম না, ভারতের কৃষিতে মৌসুমি বায়ুর বিরাট প্রভাব রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে প্রচুর পরিমাণে ধান, গম, পাট, আখ, তুলো, বিভিন্ন ধরনের ডাল, নানান রকম তৈলবীজ, চা, কফি, তামাক প্রভৃতি উৎপন্ন হয়। মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা। ভারতে মৌসুমি বায়ুর ফলেই প্রধানত বৃষ্টিপাত ঘটে। দেশের মোট বৃষ্টিপাতের প্রায় 90% দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সংঘটিত হয়। কিন্তু এই মৌসুমি বায়ু খুবই অনিশ্চিত, কারণ প্রতি বছর এই মৌসুমি বায়ু সম পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে না। আবার এই মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন প্রতি বছর একই সময়ে ঘটে না। এর ফলে কোনো বছর কম জলীয় বাষ্প আমদানি ও দেরিতে আসার ফলে ভারতে অনাবৃষ্টি বা খরা দেখা দেয়। আবার কোনো বছর অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প আমদানি এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহের খামখেয়ালিপনার জন্য ভারতে প্রায় অতিবৃষ্টি ও বন্যার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো। তো দেখো, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে ভারতের 4টি ঋতু শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ এগুলো নির্ধারিত হয়েছে। 2 নম্বর বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% ঘটে মৌসুমি বায়ুর আগমনে ও প্রত্যাগমনে। 3 নম্বর আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। মৌসুমি বায়ু আগমন ও প্রত্যাগমনের কারণে এখানে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। ঠিক আছে, এরপর দেখো 5 নম্বর অঙ্গর দেখো প্রশ্ন, মেরুজ্যোতি কী? এখানে উত্তর লিখবে আন্টার্কটিকা মহাদেশে শীতকালে যখন একটানা 6 মাস রাত্রি বিরাজ করে, সেই সময় আন্টার্কটিকার আকাশে মাঝে মধ্যে রামধনুর মতো মৃদু আলোক প্রভা দেখা যায়, একে মেরুজ্যোতি বলে। এরপর দেখো 6 দেখা প্রশ্ন, শীতকালে ভারতের জলবায়ু শুষ্ক হয় কেন?
তো ডিসেম্বর জানুয়ারি মাসে ভারতে শীতকাল লক্ষ্য করা যায়। এই সময় উত্তর ভারতের তাপমাত্রার পরিমাণ যথেষ্ট হ্রাস পায়। এর ফলে শীতকালে তাপমাত্রা হ্রাসজনিত কারণে উত্তর ভারতে স্থলভাগের উপর উচ্চচাপ এবং দক্ষিণ ভারতের সমুদ্রের উপর নিম্নচাপ অবস্থান করে। ফলস্বরূপ যে বায়ুচাপের ঢাল সৃষ্টি হয় সেই ঢাল অনুসারে বায়ু স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে জলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ুরূপে প্রবাহিত হয়। স্থলভাগের উপর দিকে প্রবাহিত হয় বলে উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে জলীয় বাষ্প থাকে না বললেই চলে। জলীয় বাষ্প না থাকার ফলে এই সময় অর্থাৎ শীতকালে ভারতে বৃষ্টিপাত হয় না। এই কারণে ভারতে শীতকাল শুষ্ক হয়ে থাকে। কেবলমাত্র তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট হচ্ছে 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো দুটি লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 নম্বর 10 নম্বর। কয়ের দাগে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো পৃথিবীর বায়ুমণ্ডলের যে স্তর সেটা হচ্ছে প্রথম 1 নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। এরপর ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এরপর মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। ওকে, 50 থেকে 80 কিলোমিটার উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। এরপর থার্মোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। এই স্তরটি 80 থেকে 300 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। নেক্সট হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরটি 300 থেকে 1500 মিটার পর্যন্ত কিমি পর্যন্ত বিস্তৃত। এরপর ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরটি 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পরের দিকে বায়ুমণ্ডল না থাকলে কি হতো? তো দেখো 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে বাতাসে অক্সিজেন থাকতো না, ফলে প্রাণী ও উদ্ভিদ সৃষ্টি হতো না বা বেঁচে থাকতে পারতো না। 2 নম্বর বায়ুমণ্ডল আছে বলে পৃথিবীর তাপমাত্রা জীবন ধারণের পক্ষে অনুকূল হয়েছে। বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলা তাপমাত্রা খুব বেড়ে যেত এবং রাতের বেলা তাপমাত্রা অত্যন্ত কমে গিয়ে অধিকতর শীতল হয়ে পড়ত। 3 নম্বর প্রতিদিন মহাকাশ থেকে যে হাজার হাজার উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে বায়ুমণ্ডল আছে বলেই বায়ুর সঙ্গে সংঘর্ষে উল্কা পুড়ে ছাই হয়ে যায়। যদি বায়ুমণ্ডল না থাকতো তবে প্রতিনিয়ত উল্কা পৃথিবীতে পড়ত। গয়ের দাগে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস চিত্রসহ আলোচনা করো। দেখো পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত মোট 3টি স্তর দেখা যায়, যথা 1 নম্বর ভূত্বক। এটি পৃথিবীর সর্বাপেক্ষা বাইরের স্তর এবং বাইরের স্তর বা আবরণ বিশেষ, এটি কঠিন শিলা দ্বারা গঠিত। ভূত্বক মহাদেশীয় এবং মহাসাগরীয় এই দুরকম হতে পারে। 2 নম্বর হচ্ছে গুরুমণ্ডল। ভূত্বকের তলদেশে গলিত অর্ধতরল স্তরটি হলো গুরুমণ্ডল। 3 নম্বর কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচে একেবারে অভ্যন্তরভাগে পৃথিবীর কেন্দ্রকে ঘিরে থাকা স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। নেক্সট এরপর দেখো ভূত্বক ও গুরুমণ্ডলের উপরিভাগকে সম্মিলিতভাবে শিলামণ্ডল বলে। শিলামণ্ডল মহাদেশের তলদেশে প্রায় 50 থেকে 140 কিলোমিটার এবং মহাসাগরের তলদেশে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত গভীরতা পর্যন্ত বিস্তৃত। শিলামণ্ডলের গড় গভীরতা প্রায় 100 কিলোমিটার। ঠিক আছে, এবং এর একটা চিত্র তোমরা কিন্তু যদি পারো এভাবে কিন্তু আঁকার চেষ্টা করবে, তোমাদের বইতেও কিন্তু রয়েছে, সেখান থেকে কিন্তু দেখে দেয় কিন্তু এটা আঁকার চেষ্টা। এটা দেখো ভূত্বক, এটা গুরুমণ্ডল, তারপরে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ওকে, ঘয়ের দাগে জলচক্রের পরীক্ষাটি চিত্রসহ আলোচনা করো। তো ভূপৃষ্ঠের জলভাগ থেকে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প রূপে বায়ুমণ্ডলে অবস্থান করে। এই জলীয় বাষ্প পরে শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং মেঘ থেকে বৃষ্টি ও তুষার রূপে পৃথিবীতে নেমে আসে এবং তা বিভিন্ন মাধ্যমে নদী বা সমুদ্রে মেশে এরপর ওই জল পুনরায় বাষ্পে পরিণত হয়। এভাবে শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে জলের চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। ঠিক আছে, যেমন দেখো এখানে এই যে এটা জলভাগ থেকে কিন্তু জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। সেখান থেকে আবার কিন্তু বৃষ্টিপাত হয়ে ভূপৃষ্ঠে পতিত হয় এবং সেটা আবার কিন্তু সাগর মহাসাগরে গিয়ে আবার পৌঁছায়। ঠিক আছে, সেখান থেকে আবার বাষ্পীভূত হয়। এটাই হচ্ছে জলচক্র। ওকে,
তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর এই প্রশ্নোত্তর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। সেখানে কিন্তু পেড কোর্সের মধ্যে তোমরা এই সমস্ত প্রশ্নের পিডিএফগুলো পাবে, তার সঙ্গে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক রিভিশন এই সবগুলোর ভিডিও আর পিডিএফ পাশাপাশি দেওয়া থাকবে। পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।